আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। শ্রমিকের পাওনা না দিলে যত ক্ষমতাধরী হোক ছাড় না দেওয়ার ঘোষণা। মে দিবসের আলোচনায় শ্রমিক কল্যাণে নজর দেওয়ার আহ্বান। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়ব না। খুলনা, রাজশাহী ও ঢাকার পশ্চিমাঞ্চলে আরও 24 ঘন্টার জন্য হিট অ্যালার্ট। বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস। প্রতি মাসে জ্বালানি তেলের দাম বাড়ানোয় পরিবহন ভাড়া নির্ধারণে সমস্যার অভিযোগ। পাম্প সংশ্লিষ্টদের মিশ্র প্রতিক্রিয়া। এবং সমতার ভিত্তিতে পণ্যমূল্য নির্ধারণে হচ্ছে জাতীয় লজিস্টিক নীতিমালা। বাস্তবায়ন হলে দেশের জন্য গেম চেঞ্জার হবে মন্তব্য। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। ক্রোয়েশিয়ায় গ্রিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধান পাওয়ার খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। যে যত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হোক, শ্রমিকদের অধিকার হরণ করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান মে দিবসের আলোচনায় তিনি বলেছেন, কারো উস্কানিতে রুটি রুজি ধ্বংস করা যাবে না। মালিকদেরও বিলাসিতা কমিয়ে শ্রমিকদের দিকে নজর দিতে হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখর রিপোর্ট। শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, এমন প্রতিপাদ্যে পালন হচ্ছে এবারের মহান মে দিবস। মে দিবসে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি জামাতের আন্দোলন অগ্নিসন্ত্রাসে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সব ধরনের সহযোগিতা দেওয়ার তথ্য তুলে ধরে শ্রমিক মালিককে একে অন্যের সহযোগী হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কারো উস্কানিতে নিজের রুটি রুজি যেখান থেকে আসবে, ভাত কাপড় আসবে, কর্মসংস্থান হবে, সেটাকে যেন কোনো রকম ধ্বংস করা না হয়, সেটা আপনারা অবশ্যই যত্নবান হবেন। আর মালিকদেরও বলবো যে আপনারাও আপনাদের বিলাসিতার কিছু অংশ ছেড়ে দিয়ে শ্রমিকদের কল্যাণে দেখবেন। আর যারা আমাদের গার্মেন্টস ক্রয় করে, আন্তর্জাতিক পর্যায়ে যারা আমাদের গার্মেন্টস ক্রয় করে বা আমাদের উৎপাদিত পণ্য ক্রয় করে, তাদেরকেও বলবো, এখন তো সব জায়গায় ইনফ্লেশন বেড়ে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে, একটা পিস গার্মেন্টস তৈরি করতে খরচও বেড়ে গেছে। তো সেটা বিবেচনা করে যারা বায়ার, তারা যদি একটু মূল্যটা বাড়িয়ে দেয়, তাহলে আমি মালিকদের উপরে আরও চাপ দিতে পারি আমাদের শ্রমিকদের সুবিধা দেওয়ার জন্য। খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়ন আওয়ামী লীগের লক্ষ্য উল্লেখ করে ন্যায্য অধিকার থেকে শ্রমিকদের বঞ্চিত করলে তাকে ছাড় না দেওয়ার কথা জানান সরকার প্রধান। আমরা কলকারখানা এবং প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং পরিদর্শনের পরবর্তীতে নোটিশ প্রদান, শ্রম আদালতে মামলা দায়ের, অভিযোগ ব্যবস্থাপনা, লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন লিমা এর মাধ্যমে আমরা ব্যবস্থা নিচ্ছি। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়ব না। শ্রমিকের পাওনা যথাযথভাবে পরিশোধ করতে হবে, তাদের ভালো মন্দ দেখতে হবে। শ্রমিকদের যে কোনো সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর দুয়ার সবসময় খোলা বলেও জানান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, মে দিবস নিয়ে আরও খবর থাকছে সংবাদের পরবর্তী অংশে। বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দু এক জায়গায় ঝোড়ো হাওয়া সহ বজ্রপাত এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও হতে পারে। আবহাওয়ার এমন স্বস্তির সংবাদ এলেও তীব্র গরমে অতিষ্ঠ নগরবাসী। মুস্তফা মল্লিকের রিপোর্ট। দেশজুড়ে চলমান তাপ প্রবাহে গরমের মাত্রা বেড়েই চলছে।
আবহাওয়া অধিদপ্তরের গত কয়েকদিনের পূর্বাভাস শুধুই তাপ বেড়ে চলার। টানা তীব্র গরমে চরম অতিষ্ঠ সাধারণ মানুষ। এরকম সময় কিছুটা স্বস্তির পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। খুলনা, রাজশাহী, রংপুর এবং ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চল এসব অঞ্চলে আগামীকাল পর্যন্ত আমরা মোটামুটি একটি তাপদাহের যে অ্যালার্ট জারি করেছি সেটা অব্যাহত থাকবে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত এইসব অঞ্চলে। এর পরবর্তী থেকে আমরা কিন্তু আশা করছি দেশের উপর অন্যান্য যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে তাপমাত্রা এখন যে বর্তমান অবস্থা সেই তাপমাত্রা কিছুটা কমের দিকে চলে যাবে। দেশের কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামীকাল থেকে। গরমের কষ্ট কিছুটা কমাতে নগর জুড়ে দেখা গেল কিছু মানবিক কার্যক্রম। মিরপুর সহ নগরের বিভিন্ন এলাকায় এরকম ঠান্ডা পানির ব্যবস্থা করেছে সিটি কর্পোরেশন। গরম কেমন ভালো গরম পড়ছে, তো গরমে থাকতে পারছেন, সেদিন ঠান্ডা পানি খাচ্ছি। বৃষ্টির কোনো দেখা সাক্ষাৎ নাই, না আশা তো করি হবে ইনশাল্লাহ। আর কিছুটা শান্তি দিতে ব্যক্তিগতভাবে বিভিন্ন পাড়া মহল্লায় এগিয়ে এসেছেন অনেকে। তীব্র গরমে তাদেরকে আমরা প্রশান্তি দেওয়ার জন্য আমরা শরবত খাওয়াচ্ছি। রাত্রি একটু ঠান্ডা পড়ার দিনে তো চড়া গরমে যেন মানুষ এই সময় পড়ে যায়। প্রায় জলাশয় না থাকা এই ঢাকায় এখনো যতটুকু পানি আছে সেখানেই গরম নিবারণের চেষ্টা এই শিশুদের। নগরবাসী বলছেন তীব্র গরমে ভালো নেই তারা। গরমে প্রচুর, তো আপনি দেখতেই পারতেছেন তাপমাত্রা 40। বৃষ্টি হতে সম্ভাবনা নেই। গরমে একটা বয়স্ক মানুষ আসলে অতিষ্ঠ হয়ে গেছে, আপনারা দেখতেছেন। গরমের সঙ্গে লাগাতার লোডশেডিংয়ে কষ্ট আরো বেড়ে যায় বলে জানান সাধারণ মানুষ। 24 ঘন্টার 18 ঘন্টায় কারেন্ট থাকে না। এটা কোন এলাকায়? এটা কাউন্দিয়া দিয়াবাড়ি। গরম অনেক, মানে জীবন শেষ, হার্ট অ্যাটাক করতেছে, ব্রেন স্ট্রোক করতেছে। তীব্র গরমে হাঁপিয়ে ওঠা মানুষ এখন তাকিয়ে আছেন বৃষ্টির দিকে। এই পৃথিবী বেঁচে থাকার যদি আদৌ কোনো সম্ভাবনা থাকে তাহলে আবহাওয়া পরিবর্তনের কোনো কনফারেন্স রুমে নয় বা দালান কোঠার কোনো শহরেও নয়, বরং কাঁধে কাঁধ রেখে যারা নদী, বনাঞ্চল আর পাহাড় রক্ষার্থে যুদ্ধ করছেন তারাই এই পৃথিবীকে বাঁচিয়ে রাখবে বলেছিলেন ঔপন্যাসিক অরুন্ধতী রায়। ঠিক একই সুরে কথা বলছেন সমাজ সচেতন যারা আছেন, তারা একই সুরে কথা বলছেন পরিবেশবিদরাও। কিন্তু তারপরও প্রতিদিন নদী শেষ হয়ে যাচ্ছে, উজাড় হয়ে যাচ্ছে বনাঞ্চল আর পাহাড়। যারা পরিবেশ নিয়ে কাজ করেন তারা বলছেন এই পরিবেশকে বাঁচিয়ে রাখতে হলে সবাইকেই একসঙ্গে কাজ করা এখন খুব বেশি করে প্রয়োজন। ঢাকার মিরপুর থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। কয়েক সপ্তাহ জুড়ে তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। পরিবেশবিদরা মনে করছেন এই ঋতুতে তাপমাত্রা বেশি হতে পারে, তবে তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত হওয়াকে মানব সৃষ্টই বলতে চান তারা। মিথিলা নাজরিনের রিপোর্ট। ঢাকা, যশোর, খুলনা ও রাজশাহী সহ দেশের প্রায় সব জায়গায় এপ্রিল জুড়েই চলে তীব্র তাপদাহ। প্রচণ্ড তাপপ্রবাহ এখনো চলছে। রাজধানীতেও তাপমাত্রা বাড়ায় অতিষ্ঠ নগরবাসী, যার বিরূপ প্রভাব পড়ছে কাজের প্রয়োজনে প্রতিনিয়তই যাদের বাইরে যেতে হচ্ছে তাদের ওপর। দুপুরে বেশি চালা যায় না, কষ্ট হয় বেশি। এই রোদে প্রচুর পরিমাণ মনে করে মাথার ভিতরে বা জ্বর উঠে, শরীরে গরমের তাপ লাগে, না হলে চালাইতে হয়। পানি খেয়ে ছাওয়া দাঁড়াই মাঝে মাঝে। পরিবেশবিদরা বলছেন তাপমাত্রার বাড়ার সাথে সাথে নগরবাসীর যে অস্বস্তি তা মূলত অভ্যস্ততা থেকেই হচ্ছে। অতিরিক্ত এসির ব্যবহার ও দিনের সময় না মেনে বাইরে চলাচল সহ নানা কারণ এ অবস্থার সাথে জড়িত। চৈত্রের শেষে, বৈশাখের প্রথমে, এমনকি জ্যৈষ্ঠের প্রথম পর্যন্ত এই রকম গরম থাকাটা বাংলাদেশে আবহাওয়ার জন্য অত্যন্ত স্বাভাবিক। কিছুটা অস্বাভাবিক সেটা হচ্ছে একটানা এতদিন গরম থাকা। 3 ধরনের তাপমাত্রা আছে: ঘরের তাপমাত্রা, রুম টেম্পারেচার; ছায়াতে তাপমাত্রা, গাছের ছায়ায়; আর তৃতীয় হচ্ছে ফিলস লাইক, বাইরে বেরোলে যেখান থেকে বাতাস প্রবাহিত হচ্ছে। এই ফিলস লাইক তাপমাত্রাটা এবছর প্রচণ্ড। আবহাওয়া দপ্তরের সাথে বিদেশি চ্যানেলগুলোর আর বিদেশি তথ্যের এই 3 ডিগ্রি, 4 ডিগ্রি, 5 ডিগ্রি পার্থক্য কেন? আমার উত্তর হচ্ছে আবহাওয়া দপ্তর তাপমাত্রা মাপে আগারগাতে। আগারগা রিলেটিভলি ঠান্ডা, প্রচুর গাছপালা আছে। আর বিদেশিরা স্যাটেলাইট থেকে মাপে ঢাকার কেন্দ্রস্থল মতিঝিল যদি হয়
অবভিয়াসলি 4 থেকে 5 ডিগ্রি বেশি হতে পারে। শহুরে জীবনে কংক্রিটের তাপের সাথে প্রাকৃতিক তাপ যোগ হওয়া এবং তা শোষণের জন্য পর্যাপ্ত গাছপালা ও পুকুর জলাশয় না থাকাকে বিশেষ কারণ বলে মনে করছেন তারা। এছাড়া প্রয়োজন বৈশ্বিক ঐক্যমত্যের। যিনি গাছের নিচে বসে আছেন তার জন্য একই তাপমাত্রা হলেও এটা অসহনীয় না, কিন্তু যিনি ওই পিচ ঢালা পথে যাচ্ছেন তার জন্য এটা অসহনীয়। অতিষ্ঠের ব্যাপারটা অনেকটাই কিন্তু আমাদের নিজেদের দায়। যত পার্ক খেলার মাঠ আছে সবখানেই দেখবেন এখন কংক্রিটের একটা ঢালাই দিয়ে এখানে একটু ক্রিকেট প্র্যাকটিসের জায়গা করা হচ্ছে, একটা ক্যাফে খোলা হচ্ছে, কতগুলো রাইড লাগানো হচ্ছে। ঢাকা শহরে সবুজায়ন বাড়াতে হবে। নগর পরিকল্পনাবিদ, আবহাওয়াবিদ ও দুর্যোগ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগে এ সমস্যা উত্তরণে সহায়ক হবে বলে মনে করছেন তারা। মিথিলা নাসরিন, চ্যানেল আই, ঢাকা। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন মহান মে দিবসে রাজধানীতে সমাবেশ, শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। শ্রমিক নেতারা অভিযোগ করেন শ্রমিকদের ন্যায্য অধিকার এখনও আদায় হয়নি। মইনুল হাসানের রিপোর্ট। শ্রমিক মালিক গর্বদেশ, স্মার্ট হবে বাংলাদেশ, এই প্রতিপাদ্যে সারা দেশে মহান মে দিবস পালন হচ্ছে। রাজধানীর মতিঝিল, পল্টন ও জাতীয় প্রেস ক্লাব সহ বিভিন্ন পয়েন্টে শোভাযাত্রা, মানববন্ধন ও সমাবেশ করে বিভিন্ন শ্রমিক সংগঠন। ন্যূনতম মজুরি ও নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করা, শ্রমিকদের জন্য ভর্তুকি মূল্য রেশন চালু করা এবং আসন্ন জাতীয় বাজেটে শ্রমিকদের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ রাখার দাবি জানান শ্রমিকরা। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, পণ্য পরিবহনে সমতা বিধান সহ 11 দফা দাবি অবিলম্বে মেনে নেওয়ার জন্য সরকার এবং সংশ্লিষ্ট মালিক সমিতি সমূহকে প্রতি আহ্বান জানাচ্ছি। আমাদের গার্মেন্টস শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার, সকল শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন 6 মাসের আইন করা এবং রেশনিং। আমাদের সরকার বলছিল শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করব। কর্মঘণ্টা 8 ঘন্টা এবং একটা শ্রমিকের যাতে 3 বেলা অন্তপক্ষে তার পরিবার নিয়ে যাতে খেতে পারে সেই প্রত্যাশার। নারী চালকরা রুট সেফটি দিতে পারে আমি বিশ্বাস করি, এবং নারী চালকদের যদি উন্নত ট্রেনিং দেওয়া হয়, নারী চালকদের হাতে স্টিয়ারিং দেওয়া হয়, বাংলাদেশের দুর্ঘটনার জন্য বেশি আন্দোলন সংগ্রাম করতে হবে না, নারীরা রুট সেফটি করতে পারবে। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন শ্রমিক নেতারা। শ্রমিকদের জন্য একটি রেশন কার্ডের ব্যবস্থা করার দাবি জানাবো। মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে বলেছিলেন যে তিনি একটি কার্ড ইস্যু করবেন যাতে শ্রমিকরা স্বল্প মূল্যে তারা জিনিসপত্র কিনতে পারে। মে দিবসের 138তম বছরে দাঁড়িয়ে আমরা সেই কথাটাই বলছি যে 8 ঘন্টা কর্মদিবসের দাবির অন্তরালে ছিল ন্যায্য মজুরির আকুতি। ন্যায্য মজুরিটা পূরণ না হলে আজকে 138 বছর পরেও শ্রমিকদেরকে ওভারটাইম করতে হচ্ছে। শ্রমিকরা যাতে তাদের প্রাপ্যটা অবশ্যই বুঝে পায়, এবং আজ পর্যন্ত প্রধানমন্ত্রী যতটুকু আমরা দেখেছি এবং বঙ্গবন্ধুকে দেখেছি যে বঙ্গবন্ধু শ্রমিকদের সমস্ত স্বার্থ সংরক্ষণ করার জন্য উনি চেষ্টা করে গেছেন। 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে দৈনিক সর্বোচ্চ 8 ঘন্টা কাজের দাবির আন্দোলনে শ্রমিকদের আত্মত্যাগের সম্মানে বিশ্বজুড়ে মহান মে দিবস পালন করা হয়। স্বাধীনতা উত্তর বাংলাদেশে 1972 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1 মেকে রাষ্ট্রীয় দিবস হিসেবে স্বীকৃতি দেন। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আবার ক্ষমতায় আসতে পারলে বাংলাদেশকে রক্তস্রোতে ভাসিয়ে দেবে। মহান মে দিবসে জাতীয় শ্রমিক লীগের জনসভায় তিনি বলেন, বিএনপির ভাঙন বা ধ্বংস আওয়ামী লীগ চায় না, কিন্তু বিএনপি যে অবস্থায় রয়েছে তাতে নিজেরাই নিজেদের ধ্বংস ও ভাঙন ঘটাবে। ওবায়দুল রশিদের রিপোর্ট। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে মহান মে দিবসে জাতীয় শ্রমিক লীগের জনসভা। প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনের শক্তি নেই, আর দেশের মানুষও তাদের সাথে নেই। এরা ক্ষমতায় আবার আসতে পারলে বাংলাদেশকে ভাসিয়ে দেবে রক্তস্রোতে। ফখরুলের সম্পর্কেও নানান কথা শোনা যায়। এই বিএনপিকে আমরা ধ্বংস করতে চাই না। ভাঙন
আমরা চাই না, কিন্তু বিএনপি যেই অবস্থায় আছে তারা নিজেরাই নিজেদের ভাঙনের জন্য দায়ী হবে। ওবায়দুল কাদের বলেন, বিএনপি যে বিদেশি রাষ্ট্রের কাছে নালিশ দেয়, সেই আমেরিকায় এখন আরব বসন্ত চলছে। কি নির্যাতন কলম্বিয়া ইউনিভার্সিটিতে ভাবতে অবাক লাগে। এই দেশ নাকি গণতন্ত্রের প্রবক্তা, এই দেশ নাকি মানবাধিকার। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আজকে মুসলমানদের প্যালেস্টাইনিতে ওই হিটলারের কায়দায় একে একে হত্যা করছে। তারেক রহমানকে লন্ডনে বসে না থেকে সাহস থাকলে বাংলাদেশে এসে আন্দোলন করতে বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু ডান বাম নয়, দেশের কোনো মানুষই এই সরকারকে চায় না, কারণ তারা সবার অধিকার কেড়ে নিয়েছে। আইন ও প্রশাসন সহ রাষ্ট্র ব্যবস্থার সবকিছুই কুক্ষিগত করে তারা জনগণকে শোষণ করতে চায়। মহান মে দিবসে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশ ও র্যালিতে মির্জা ফখরুল বলেন, বিএনপি কখনোই পরাজিত হবে না, ফিনিক্স পাখির মতো আবারও ঘুরে দাঁড়াবে। তিনি বলেন, সরকার ব্যবসা বাণিজ্য সহ আর্থিক প্রতিষ্ঠানগুলো গ্রাস করেছে, এখন আর চুপ করে থাকলে চলবে না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ গড়তে দল মত সবাইকে রাজপথে নেমে আসার আহ্বান জানান মির্জা ফখরুল। আপনারা সেটা বুঝতে পারেন না যে কি ঘটেছে, অথবা বুঝে না বুঝার ভান করেন। আজকে শুধু অতি বাম অতি ডান নয়, আজকে সমগ্র বাংলাদেশের সব মানুষ, যে কোনো পঞ্চায়েত হোক, তারা মনে করছে যে এই সরকারের আমলে তাদের ন্যূনতম যে অধিকার, সেই অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে। বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের অংশ হিসেবে জ্বালানি তেলের দাম 1 থেকে 2.5 টাকা বাড়িয়েছে সরকার। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, প্রতি মাসে এভাবে দাম সমন্বয়ের কারণে ভাড়া নির্ধারণে সমস্যায় পড়ছেন তারা। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, দাম বাড়ানোয় জ্বালানির বাজারে তেমন কোনো প্রভাব পড়বে না, তবে অনেকের অভিযোগ জ্বালানির দাম বাড়ানো হলেও কমানো হয় কম। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ এবছরের মার্চ থেকে চালু করেছে সরকার। সে অনুযায়ী প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। মে মাসের জন্য ঘোষিত প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 1 টাকা বেড়ে 107 টাকা করা হয়েছে, আর পেট্রোল ও অকটেনের দাম লিটারে 2.5 টাকা বেড়ে হয়েছে 124 টাকা 50 পয়সা ও 128 টাকা 50 পয়সা। যে কোনো জিনিসের দাম বাড়লে তো এটা সমস্যা হয়, এটা তো আর বলার কিছুই নাই। আর নিয়ন্ত্রণ রাখতে সরকার যে ডিসিশন নেবে, এটা ওভারঅল সবারই মেনে নেওয়া উচিত। এই সম্বন্ধে আমাদের কোনো বলার কিছু নাই। আমরা ভুক্তভোগী, আমরা দিতে হইব, বাড়লেও দিতে হইব, কমলে কমারটা তো কমে না ওইভাবে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, তারা মূল্য সমন্বয়ের সুফল পাচ্ছেন না। অবশ্যই নিত্য প্রয়োজনীয় জিনিস লাগতেছে, দুনিয়ার দাম। আগে যেরকম পাইতাম 3000-2500, এখন সারাদিন গাড়ি চালায় 500-600, কোনোদিন 1000। এই যাত্রীতে ভাড়া তেল কমছে, যাত্রী লয়া কাউকেও লাগে ভাড়া চাপ লইয়া। তেলের দাম বাড়লে ড্রাইভার স্টাফের লস, মালিক কন্ট্রাক্টের জমা যা তা লয়া যায়, চান্দা যা তা লয়া যায়। আন্তর্জাতিক বাজারের সাথে নিয়মিত জ্বালানির মূল্য সমন্বয়কে দীর্ঘমেয়াদে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তো মাত্র গতকালকে থেকে রেট বাড়লো, তো এই মুহূর্তে আমরা এরকম বাজারে প্রভাব দেখতেছি না। আমাদের এখানে ভালো সেল আছে, আর 2 টাকা 2.5 টাকা অকটেনে আসলে বেশি না। এই বাড়াতে তেমন একটা প্রভাব পড়বে বলে আমি মনে করি না, যেহেতু সরকারের একটা কমিটমেন্ট অনুযায়ী প্রতি মাসে এটা সমন্বয় হবে আন্তর্জাতিক বাজারে, সুতরাং এটা অসুবিধা হওয়ার কথা না। এর আগে এপ্রিলের জন্য ঘোষিত দামে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন 2.25 টাকা, অকটেন 4 টাকা এবং পেট্রোলের দাম 3 টাকা কমানো হয়েছিল। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।
দেশীয় ও আন্তর্জাতিক পণ্য সরবরাহ ও সেবা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনছে সরকার। জাতীয় লজিস্টিক নীতিমালার আলোকে সরকারি ও বেসরকারি খাত সহযোগিতার ভিত্তিতে কাজ করবে। পণ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত পৌঁছাতে মূল্য নির্ধারণ করা যাবে সমতার ভিত্তিতে। এতে সাধারণ মানুষ উপকৃত হবে। একই সঙ্গে রপ্তানির ক্ষেত্র বাড়বে আয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া জানিয়েছেন, জাতীয় লজিস্টিক নীতিমালা বাস্তবায়ন হবে দেশের জন্য গেম চেঞ্জার। নীলাদ্রি শেখর রিপোর্ট। একজন প্রান্তিক কৃষকের পণ্য উৎপাদন করতে যে ব্যয় হয় তা সংরক্ষণ থেকে শুরু করে ক্রেতার হাতে এসে যখন পৌঁছে দাম বেড়ে যায় কয়েক গুণ। তেমনিভাবে বিদেশ থেকে আমদানি করা পণ্য খালাস, সংরক্ষণ, পরিবহন ও মান বজায় রেখে যখন বাজারে পৌঁছে তখন দাম হয় আকাশছোঁয়া। এর প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এসব বিবেচনায় আমদানি রপ্তানি ব্যবস্থাপনার অনুষঙ্গগুলোকে এক সুতোয় গাঁথতে সরকার জাতীয় লজিস্টিক্স নীতি ২০২৪ প্রণয়ন করেছে। এই নীতিমালায় সরকারের সড়ক, বাণিজ্য, রেল, নৌ, তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বেসরকারি খাত একে অন্যের সাথে সহযোগিতার ভিত্তিতে কাজ করবে। পণ্য মূল্যে থাকবে সমতা। প্রতিদিন আমরা দেখি যে মূল্যে পণ্যটা কেনা হয়, যে মূল্য পণ্যটা বিদেশ থেকে আমদানি করা হয়, যখন এই পণ্যটি পোর্ট থেকে বের হয়ে একেবারে প্রান্তিক অঞ্চলে সাধারণ মানুষের কাছে যায়, দেখা যায় যে পণ্য মূল্য অনেক বেড়ে যায়। তো এটি তো হওয়া উচিত না, তার একটা সীমা থাকবে। তো আমাদের লক্ষ্যটা হচ্ছে এই যে পরিবহন ব্যবস্থায় এই যে মানে মাদার ভেসেল, লাইটারেস, পোর্ট, ট্রাক, তারপরে সব দোকান, বড় দোকান, মুদি দোকান থেকে পার হয়ে এই সাধারণ মানুষের কাছে আসতে এই যে যাত্রাপথটা, এই যাত্রাপথটাকে নির্বিঘ্ন করতে পারলে, এটাকে যদি আধুনিক করতে পারি, তাহলে স্বল্প মূল্যে, সুলভ মূল্যে বা যৌক্তিক মূল্যে আমরা ক্রেতার কাছে এই পণ্যটা বা সেবাটাকে পৌঁছে দিতে পারবো। এইটাই হচ্ছে মূলত এই লজিস্টিক্স পলিসির একটা প্রধান উদ্দেশ্য। সমীক্ষায় দেখা গেছে পণ্য পরিবহন ও অন্যান্য ক্ষেত্রে 1% পণ্যমূল্য কমানো গেলে রপ্তানি বাড়বে 7.4%। বাংলাদেশ নিজস্ব অভ্যন্তরীণভাবে এবং আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, শিল্প এবং বিনিয়োগ উদ্যোগ প্রতিটি ক্ষেত্রেই আমাদের এই লজিস্টিক্স পলিসি বিশেষ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। এবং আমরা মনে করি যে একটা দক্ষ লজিস্টিক্স ব্যবস্থাপনা যদি বাংলাদেশে গড়ে তোলা যায়, তাহলে বাংলাদেশের আমদানি রপ্তানিতে অনেক গতি পাবে, আমাদের রপ্তানি বৃদ্ধি পাবে, অভ্যন্তরীণ কনজামশনের ক্ষেত্রে একটা সুসমন্বিত অবস্থা তৈরি হবে, মানুষ বিনিয়োগ করবে। এই লজিস্টিক্স বাংলাদেশের জন্য একটা গেম চেঞ্জার হবে। 2রা মে জাতীয় লজিস্টিক্স নীতিমালা নিয়ে অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, ব্যবসায়ী প্রতিনিধি ও উন্নয়ন সহযোগী সহ অংশীজনদের জানানো হবে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। কার্বন নিঃসরণ কমাতে কৃষি খাতে পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়াতে সহযোগিতার আশ্বাস দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, সিসকো এবং এফবিসিসিআই। এরই অংশ হিসেবে দেশের বরেন্দ্র অঞ্চলে প্রায় 1 লাখ হেক্টর জমিতে সমন্বয়ের মাধ্যমে শিগগিরই প্রকল্প শুরুর কথা জানিয়েছেন তারা। পরিবেশমন্ত্রী বলেছেন, এর মাধ্যমে সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে। আলিমাল রাজির রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিশ্বজুড়ে প্রতিনিয়ত বাড়ছে তাপমাত্রা। নিয়ন্ত্রণহীন কার্বন নিঃসরণ এর অন্যতম অনুঘটক। মানুষের জীবন জীবিকা ও সভ্যতার অগ্রগতিতে প্রতিনিয়ত বায়ুমণ্ডলে বৃদ্ধি পাচ্ছে কার্বনের মাত্রা, ফলে হুমকিতে পড়েছে পুরো সভ্যতা। এমন বাস্তবতায় খাদ্য উৎপাদনে কার্বন নিঃসরণ কমাতে পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহারে চলছে নানা আলোচনা, পরিকল্পনা ও উদ্যোগ। এ বিষয়ে পরিবেশ মন্ত্রীর সঙ্গে তার বাসভবনে বৈঠকে বসেন এডিবি, সিসকো এবং এফবিসিসিআই এর প্রতিনিধিরা। আমরা কিন্তু প্রতিদিনই দৈনন্দিন জীবনের সাথে বাংলাদেশের মানুষরা, পৃথিবীর মানুষ কিন্তু কৃষিজাত পণ্যের সাথে যুক্ত। প্রোডাক্টিভিটি ইনক্রিজ হয়, মানে কার্বন ডিক্রিজ হয় এবং এই এনভায়রনমেন্টের প্রতি যাতে ভালো হয়, এই জন্য আজকে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে দেখা হলো। উনি আমাদের একটা দিক নির্দেশনা দিয়েছেন। টেকসই উন্নয়ন নিশ্চিতে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারে যখন গুরুত্বারোপ করা হচ্ছে, তখন কৃষকদের প্রযুক্তি বান্ধব উদ্যোগে দেওয়া হচ্ছে সমৃদ্ধির বার্তা। এর মাধ্যমে শুধু কার্বন নিঃসরণ কমানোই নয়,
বরং কার্বন ক্রেডিট থেকে বৈদেশিক মুদ্রা আয়ের পথও সুগম হবে। How to help farmers to get carbon credits by proving that they have adapted technologies to reduce carbon from their rice production and prove it that the farmers have adapted that technology to reduce carbon by using technology. এগ্রিকালচার আমাদের উৎপাদন সবকিছুই কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে আজকে একটা হুমকির মুখে আছে। তো এটার পরিবেশগত যে দিকগুলো আছে, একটা হচ্ছে আমরা যেটা বলি যে সম্পদের সর্বোচ্চ ব্যবহার, রিসোর্স এফিসিয়েন্সি, আরেকটা হচ্ছে আমরা এমিশন কিভাবে কমাতে পারি, কারণ কৃষি কিন্তু একটা এমিশনের একটা বড় জায়গা। তো আমরা তো এটা প্রায় বলি যে আমরা তো এই সমস্যা তৈরি করি নাই, তারপরে আমরা যখন আমরা এটার মানে ইম্প্যাক্টের দিকে দেখি বা অভিজ্ঞতা, আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তো আমরা সেটা অবশ্যই সমর্থন করব। সরকারি গবেষণা বলছে ধান উৎপাদনে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের পরিমাণ 33.3 মিলিয়ন টন। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। অনলাইন ভিত্তিক জুয়ারি প্রতিষ্ঠান ভারতের মুনফ্রগ এশিয়া পিটিই এবং বাংলাদেশি সংস্থা উল্কা গেমস এর বিবাদে মুখোমুখি অবস্থানে এনবিআর এবং ব্র্যাক ব্যাংক। এনবিআর কর্মকর্তারা বলছেন, ব্র্যাক ব্যাংকের অসহযোগিতায় উল্কা গেমস লিমিটেডের হিসাবে থাকা প্রায় 51 কোটি টাকা বকেয়া কর আদায় করা যায়নি। তবে ব্যাংকটির আইন বিভাগের প্রধান বলেছেন, 1 মে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী 5 মের আগে উল্কা গেমসের হিসাব থেকে কোনো অর্থ স্থানান্তর করা যাবে না। এমনকি উপকর কমিশনারকে যে কোনো সময় এই সংক্রান্ত সব নথি সহ আদালতে আসার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। রিজভি নাজের রিপোর্ট। কর অঞ্চল 15-র ইন্সপেক্টর শওকত আলী 30 মে মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের চিঠি নিয়ে ব্র্যাক ব্যাংকের গুলশান 1 শাখায় আসেন। চিঠিতে করদাতা কোম্পানি উল্কা গেমসের ব্যাংক হিসাবে থাকা 51 কোটি টাকা পে অর্ডারের মাধ্যমে দেওয়ার অনুরোধ করা হয়। একই দিন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালককে লেখা জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসির চিঠিতে বকেয়া করের পরিমাণ প্রায় 54 কোটি উল্লেখ করা হয়েছে। তবে প্রায় 12 ঘন্টা দেন দরবারের পরও টাকা দেয়নি ব্র্যাক ব্যাংক। উল্কা গেমসের পক্ষদ্বয়ের ভিতরে আমাদের ব্যাংকে রক্ষিত যে টাকা আছে সেই টাকার বিষয়ে একটা আদেশ আসেন সুপ্রিম কোর্ট থেকে, হাইকোর্ট বিভাগ থেকে। সেই আদেশটা ছিল যে এই টাকাটা পক্ষদ্বয় অন্য একটা ব্যাংকে নিয়ে যেতে চায়, কিন্তু ইতিপূর্বে এনবিআরের এই টাকার উপরে ফ্রিজ আদেশ আছে। তখন আমরা এনবিআরের স্বার্থ রক্ষার্থে আমরা আদালতে যে দেখালাম যেখানে এনবিআরের আছে আমরা কি করব। তখন আদালত আরেকটি আদেশ দেয়, এটা আগামী 5 তারিখে এটা শুনানি অন্তে ফয়সালা করার জন্য মাননীয় আদালত কর্তৃক এটা কার্যতালিকাভুক্ত আছে। এবং যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার এবং এই কারণে আমরা এখন আমাদের পক্ষে এইটা এখন দেওয়া সম্ভব না। আমাদের ব্যাংকের এখানে কোনো স্বার্থ নাই, ব্যাংক টাকা দিয়ে দেবে, কোর্ট থেকে যখন যে আদেশ আসবে আমরা সেটাই কমপ্লাই করব। এটাই আমাদের চাকরি, এটাই আমাদের কাজ। এনবিআর জানিয়েছে উল্কা গেমস নামের অনলাইন জুয়া কোম্পানির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে 2 বছর আগে তদন্ত শুরু করে সিআইসি। টাকা নিয়ে কোম্পানিটি যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য ব্র্যাক ব্যাংকে উল্কা গেমসের হিসাবে থাকা 53 কোটি টাকা ফ্রিজ করে সিআইসি। দুই মালিক পক্ষের মধ্যে একটা ঝামেলা আছে যে টাকাটা কে দিবে, কিন্তু এটা আমি তো চিনি উল্কা গেমসকে। উল্কা গেমস আমার নিবন্ধিত কোম্পানি 311 সার্কেলে করঞ্চ 15। এখন ওনাদের আমার ক্লিয়ার ডিমান্ড টাকাটা, ওনাদের অ্যাকাউন্টে টাকাটা পড়ে আছে কিন্তু টাকাটা ওনারা আমাদের দিচ্ছেন না। সুপ্রিম কোর্টের আইনজীবী আনিতা গাজী রহমানের সই করা 30 এপ্রিল মঙ্গলবারের চিঠিতে দেখা যায়, সরকারি ছুটির দিন হলেও 1 মে উল্কা গেমস এবং মুনফ্রগের মামলার বিষয়ে শুনানি করতে একটি অবকাশকালীন বেঞ্চ গঠনের কথা বলেছেন আদালত। ব্র্যাক ব্যাংকের প্রধান আইন কর্মকর্তা জানিয়েছেন, শুনানি শেষে বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ উল্কা গেমসের হিসাব থেকে অর্থ স্থানান্তরের সব কার্যক্রম স্থগিত করেছেন এবং এনবিআরকে একই মামলার পক্ষভুক্ত করেছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী মিনাজুল হক চৌধুরীকে মঙ্গলবার ব্র্যাক ব্যাংকের গুলশান শাখায় কী ঘটেছিল তার বিস্তারিত প্রতিবেদন এফিডেভিট আকারে জমা দেওয়ারও নির্দেশনা দিয়েছেন উচ্চ আদালত। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর আরও যা থাকছে। যুদ্ধবিরতি চুক্তি হোক বা না হোক, রাফায় সর্বাত্মক ইসরায়েলি অভিযানের ঘোষণা, হামলা বন্ধে বৈশ্বিক পদক্ষেপ নিতে জাতিসংঘের আহ্বান। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, চুক্তি হোক বা না হোক, গাজার রাফাতে সর্বোচ্চ হামলা চালাবেন তারা।
এতে যুদ্ধবিরতির পরিকল্পনা ব্যর্থ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এমন অবস্থায় রাফায় হামলা বন্ধে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এবারে রয়েছে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। সত্তর দশকের অন্যতম কবি, ছড়াকার ও অনুবাদক মোস্তফা মহিউদ্দিনের ৩টি বই নিয়ে সাহিত্য সংলাপ করেছে বাংলাদেশ বুক ক্লাব। রাজধানীর কাঁটাবনের পাঠক সমাবেশে মোস্তফা মহিউদ্দিনের স্মৃতিগদ্য কিছু মায়া রয়ে গেল, কিশোর কবিতা বন্ধু তোমার উঠোনে ফুটেছে চালতা ফুল এবং কবিতার বই মেঘেরা সব হাওয়ার কৃতদাস বই নিয়ে সংলাপে অংশ নেন কবি মাহবুব হাসান, কবি সৈয়দ আল ফারুক, কবি শাহাবুদ্দিন নাগরিক, কথা সাহিত্যিক আন্দালিব রাশদি, চিত্রশিল্পী রফি হক এবং অন্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব এবং সঞ্চালনা করেন রাষ্ট্রদূত মহসুদ মান্নান। এবারে রয়েছে নিটুল টাটা বিশেষ সংবাদ। ক্রোয়েশিয়ার উত্তর পশ্চিমে পেটজেসাক উপদ্বীপের জাকোটোরা গ্রামের পাশে একটি কবর থেকে বেশ কিছু গ্রিক সময়ের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে। ক্রোয়েশিয়ার জাগ্রেব বিশ্ববিদ্যালয়ের একটি প্রত্নতাত্ত্বিক দল এটি আবিষ্কার করে। এই দলটি বিলাসবহুল গ্রিক সময়কার গহনা, প্রাচীন ইলিরিয়ান জাতির ব্যবহৃত হেলমেট সহ বেশ কয়েকটি প্রত্নবস্তু আবিষ্কারের কথা জানান। এর আগে ২০২০ সালে ইলিরিয়ান জাতির একটি হেলমেট পাওয়ার পর ওই অঞ্চলে প্রত্নতত্ত্ব থাকার সম্ভাবনায় দলটি গবেষণা চালায়। জাগ্রেব বিশ্ববিদ্যালয়ের এক প্রত্নতাত্ত্বিক জানান, সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলে এবং নিকটবর্তী দ্বীপগুলোতে এরকম কয়েক ডজন কবর পাওয়া গেছে। এমনকি যে সকল প্রত্নতত্ত্ব বস্তু পাওয়া গেছে সেগুলোর বয়স কমপক্ষে ৫০০ বছর। কৃষি সংবাদ। যশোরে ঝড় বৃষ্টিতে ফলন বিপর্যয়ের আশঙ্কায় আগেভাগে বোরো ধান কেটে ফেলেছেন কৃষক। তীব্র দাবদাহ উপেক্ষা করে বোরো ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত রয়েছেন তারা। প্রযুক্তি সহায়তা দিয়ে এই কাজে সহায়তা করছে কৃষি বিভাগ। প্রকৃতি সংবাদ। পঞ্চগড়ে পাম নদীর গতিপথে পুকুর খনন করে মাছ ও ধান চাষ করছে প্রভাবশালী মহল। এমনকি বাঁধ দিয়ে জমি ভরাট করা হচ্ছে। ধ্বংস হচ্ছে নদীর পরিবেশ ও বাস্তুতন্ত্র। আর এতে অস্তিত্ব সংকটে পড়েছে পাম নদী। দিন দুপুরে দখলের মহোৎসব চললেও কোনো উদ্যোগই নেয়নি প্রশাসন। বিষয়টি তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন।